কর্পোরেট দুনিয়ার মানুষ, আপনারা জকজকে তকতকে পরিবেশে থাকা মানুষ। আমি একটা প্রশ্ন আপনাদের কাছে যদি রাখতে চাই, যে প্রশ্ন আমি আমার এক বন্ধুকে সিডনিতে রেখেছিলাম কয়েক মাস আগে। তিনি মস্ত বড় ইঞ্জিনিয়ার, বড় একটা কোম্পানিতে খুব হ্যান্ডসাম একটা স্যালারিতে জব করেন অনেক দিন থেকে। আমি তাকে বললাম, আচ্ছা ভাই বলেন তো, আপনি হ্যান্ডসাম একটা অ্যামাউন্ট পাচ্ছেন মান্থলি, আপনি অনেক পড়ালেখা করেছেন, অনেক কষ্ট করেছেন, এই সব কিছু করে আলটিমেটলি আপনি কি করছেন? তুমি বলেন যে কেমন কথা এটা, যে চাকরি করছি, ভালো একটা চাকরি করছি। তা বললাম, ভালো একটা চাকরি করছেন, এটা জিস্ট আমি যদি বলি, এক লাইনে যদি বলতে বলি, আপনি আপনি কি বলবেন, মানে আপনার অ্যাচিভমেন্টটা কি জীবনে? তুমি কিছুটা চিন্তাগ্রস্ত হয়ে পড়লেন। আমি বললাম, আপনাকে আমি হেল্প করি। আপনি আসলে একটা কোম্পানিকে সার্ভ করছেন, বিনিময়ে আপনি কি পাচ্ছেন? বিনিময়ে কিছু ডলার পাচ্ছেন, যেটা দিয়ে আপনার ফ্যামিলি নিয়ে আপনি খুব ভালোভাবে জীবনটা পার করতে পারছেন। তাহলে এটা তো আপনার জীবন পার করার একটা মাধ্যম, যে আপনি একটা ভালো বাড়ি কেনার ব্যবস্থা করেছেন, ভালো একটা গাড়ি আছে, মান্থলি কিছু টাকা পয়সা পান, ফ্যামিলি নিয়ে খুব ভালোভাবে চলতে ফিরতে পারছেন। এটা তো আপনার চলাফেরা বা টিকে থাকার একটা চেষ্টা। হ্যাঁ, আমার চাইতে আপনি ভালোভাবে টিকে আছেন, পার্থক্য এটুকু। আমিও খাই, আপনিও খান, আমিও ট্রাভেল করি, আপনিও করেন, আপনি বিজনেস ক্লাসে করেন, আমি হয়তো ইকোনমিকে করি, পার্থক্য এটুকু। তো এখন আপনি যে টিকে আছেন, এই টিকে থাকাটা কি জন্য? তো তিনি বলতে পারছিলেন না। আমরা যারা কর্পোরেট দুনিয়াতে আছি, আমি আইদার কোনো কোম্পানিকে অথবা নিজের কোম্পানিকে, আমি কোন একটা লোগোকে, কোন একটা ব্র্যান্ডকে আমি সার্ভ করছি, এবং এটার জন্য আমার সমগ্র জীবন আমি শেষ করেছি। আমি যদি আর একটু পেছনে যাই, একেবারে শৈশবে চলে যাই, একজন বাবা, একজন মা তার সন্তানকে ভালো একটা স্কুলে ভর্তি করাবার চেষ্টা করেন। কেন? কারণ ভালো স্কুলে পড়ে ভালো রেজাল্ট করলে ভালো কলেজে যেতে পারবে। ভালো একটা কলেজে যাওয়ার চেষ্টাটা কেন থাকে? কারণ ভালো একটা ইউনিভার্সিটিতে যেতে পারবে। ভালো একটা ইউনিভার্সিটিতে গেলে কি হবে? ভালো একটা জব পাবে, সেজন্য ভালো একটা ক্যারিয়ার হবে সেজন্য। আচ্ছা, ভালো একটা জব পেলাম, ভালো একটা ক্যারিয়ারও হলো, এরপর এরপর কি চাকরি করব বা ব্যবসা করব, মান্থলি টাকা পয়সা আসবে, বুঝলাম। তো আমার জীবনের গোলটা আসলে কি? তাহলে দিন শেষে একজন খেটে খাওয়া দিনমজুর, তিনিও বেঁচে আছেন, আমিও বেঁচে আছি, তার চাইতে আমি একটু ভালোভাবে বেঁচে আছি, পার্থক্য এটুকু। তাহলে কি আমি এভাবে বলতে পারি যে আমার সমগ্র জীবনের একেবারে শুরু থেকে আজও পর্যন্ত পুরো জীবনভর আমি যা করেছি, আমি স্কুলে পড়েছি, কলেজে পড়েছি, ভার্সিটিতে পড়েছি, আমি জব করেছি, ট্রেনিং নিয়েছি, দেশ বিদেশ ঘুরেছি, সবগুলো করেছি ফর কোম্পানি। কোম্পানিকে আমার সারা জীবন দিয়ে শেষ মুহূর্তে এসে আমি রিটায়ারমেন্টে গিয়ে এবার মৃত্যুর জন্য অপেক্ষা করছি। তো কোম্পানির জন্য সারা জীবন আমি দিলাম, কোম্পানি আমাকে কি দিল? কিছু স্যালারি দিল বেঁচে থাকার প্রয়োজনে। সময়টা উপস্থিতি আমরা যদি এইভাবে লক্ষ্য করি, তাহলে দেখতে পাবো যে আমাদের জীবনের আসলে চূড়ান্ত বা স্পষ্ট কোনো লক্ষ্য নেই। আমি কেন বেঁচে আছি? আমাকে বেঁচে থাকার জন্য কিছু স্যালারি দেওয়া হচ্ছে, আমি বেঁচে আছি। তা বেঁচে থাকাটা কি জন্য? বরং আমি যদি অন্যভাবে চিন্তা করি, আমরা রাতে ঘুমাই। কেন ঘুমাই? কারণ সকালে আমার জবে যেতে হবে, ডিউটিতে যেতে হবে, কোম্পানিতে কাজে যেতে হবে, বা আমার নিজের কোম্পানিতে যেতে হবে। তো আমার রাতের ঘুমটাও মূলত জবের জন্য। আমি একটু খাওয়া দাওয়া করে সুস্থ থাকার চেষ্টা করছি জবের জন্যই। তার আমার পুরো লাইফটা আমি সার্ভ করছি মূলত একটা কাজের জন্য। এভাবে একটা সিস্টেমের মধ্যে আমরা সবাই প্রবেশ করে গেছি। এমনকি দুর্ভাগ্যজনক বাস্তবতা হলো, এখন আমরা ফ্যামিলিকে সময় দেওয়ার সুযোগ পাই না, এবং যার কারণে প্রত্যেকটা পরিবারে এখন টাকা পয়সা, ভোগবিলাসের উপায় উপকরণ, আমাদের সামাজিক মর্যাদা ইত্যাদি, এগুলোর কমতি আমাদের না থাকলেও সুখ এবং মানসিক প্রশান্তির বড় বেশি অভাব। এই জায়গাটাতে আমাদের নতুন করে রিয়ালাইজ করার সুযোগ আছে। সিয়াম বা রমজান আমাদেরকে সেই জিনিসটিকে দারুণভাবে উদ্বুদ্ধ করে, সেই জিনিসকে দারুণভাবে শেখায়। আপনি দেখুন, পৃথিবীতে যাদেরকে দেখে আমরা তাদের মতো হওয়ার চেষ্টা করছি, তারা সন্দেহ নেই জ্ঞানে, বিজ্ঞানে, তথ্য প্রযুক্তিতে, আবিষ্কারে, অবকাঠামোতে, অন্য অনেক বিষয়ে তারা আমাদের চেয়ে এগিয়ে আছে, এবং সেই জিনিসগুলোতে আমরা তাদের মতো হওয়ার চেষ্টা করে দোষের না। কিন্তু কালচারের কথা যদি আপনি বলেন, তো আমি নির্দ্বিধায় বলতে পারি, আপনি যে কালচার ধারণ করেন অ্যাজ এ মুসলিম, আপনার সে কালচারাল দিক থেকে আপনি ওর চাইতে, ও যদি জাগতিক বিষয়গুলোতে আপনার চাইতে 200 বছর এগিয়ে থাকে, তো আপনি কালচারাল দিকগুলোতে, পারিবারিক সুখে, দাম্পত্য শান্তিতে আপনি তার চাইতে 400 বছর এগিয়ে আছেন। আমরা আমাদের সমাজের স্বামী স্ত্রীর মধ্যে যে ভালোবাসাটা দেখি, তারা এগুলো তো কল্পনাও করতে পারে না। আপনারা আমার চাইতে ভালো জানেন এগুলো। তাদের ব্যাপারটা বেশিরভাগই হলো অনেকটা রুমমেট বা ম্যাচমেটের মতো, যে ঠিক আছে আমি ইলেকট্রিসিটি বিল দিচ্ছি, তুমি গ্যাস বিল দাও, আমি পানি বিল দিচ্ছি, তুমি বাজার খরচের টাকাটা দাও। এ হলো তাদের অবস্থা। আমাদের পারিবারিক জীবনে যত অশান্তি থাকুক না কেন, দিন শেষে একজন স্বামীর সাথে একজন স্ত্রীর যে বন্ডিং, যে ভালোবাসা, এটা আসলে তারা কল্পনা করতে পারে না। আমাদের সমাজে এখনো সন্তান বাবা মাকে, এই অধঃপতনের পরও এখনো সন্তানরা বাবা মাকে যতটা ভালোবাসে, বাবা মার সন্তানকে যতটা ভালোবাসে, তারা তো এগুলো চিন্তাও করতে পারে না। আমাদের এই সুখের জায়গাটাতে আমরা অনেকেই খুব যথাযথভাবে আমাদের উপলব্ধিটা সেভাবে আমাদের হয়ে উঠছে না, এবং আমরা হীনমন্যতায় ভুগি। অ্যাজ এ মুসলমান আমাদের ইসলামের চর্চাটা যেমন বাড়ানো দরকার, ইসলামটাকে বোঝা দরকার, ইসলামটা আমাদের
পরিবারের মধ্যে খুব চমৎকার ভাবে গেঁথে দেওয়া দরকার এবং চর্চাটা বাড়ানো দরকার। এর ফলে কি হবে, আখিরাতের শান্তি তো পরে, আল্লাহ বলেছেন ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা, সেটা তো পরে আসবে। পার্থিব জীবনে আমাদের আল্লাহ তাআলা প্রচন্ড রকমের শান্তি, মানসিক সুখ, মানসিক সান্ত্বনা, মানসিক সমৃদ্ধি সেটা আল্লাহ তাআলা দান করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাইসাল গিনা বিকাসরাতিল আরদ ওয়ালাকিন্নাল গিনা গিনান নফস। অনেক প্রাচুর্যের মধ্যে, বৈশ্বিক প্রাচুর্যের মধ্যে আল্লাহ তাআলা মানুষের প্রকৃত সচ্ছলতা রাখেননি। প্রকৃত সচ্ছলতা হলো মানসিক মনের সচ্ছলতার মধ্যে। একজন ধরুন তার দুইটা ছেলে বা একটা ছেলে একটা মেয়ে, দুজনকে পাঠিয়ে দিয়েছেন বিদেশে পড়ার জন্য। এখন আলটিমেটলি বিদেশে পড়তে গেলে ছেলেরা মেয়েরা সেখানকার ভালো এনভায়রনমেন্ট পায়। বিদেশি এম্বাসিগুলো আমাদের দেশে এম্বাসি খুলে বসে আছে আমার দেশের মেধাবী ছেলেগুলোকে ক্যাচ করার জন্য। আমি কয়েকদিন আগে কয়েকটা এম্বাসির উপর একটু ঘাটাঘাটি করার চেষ্টা করলাম যে তাদের ভিসা দেওয়ার ক্ষেত্রে পলিসিটা কি। তো আমি অবাক হলাম, আপনারা অনেকে হয়তো আগে থেকেই জানেন, আপনি একজন প্রতিষ্ঠিত মানুষ, আপনি একটা ভিজিট ভিসা অ্যাপ্লাই করেন, হয়তো আপনাকে রিজেক্ট করতে পারে, বাট আপনার ছেলে যদি স্টুডেন্ট ভিসার জন্য দাঁড়ায় তাকে রিজেক্ট করার সম্ভাবনা খুবই কম। অবাক করার ব্যাপার না? আপনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী, হয়তো আপনাকে রিজেক্ট করতে পারে, কিন্তু আপনার ছেলে যদি মোটামুটি তাদের পারপাস সার্ভ করে তাহলে তাকে তারা ভিসা দিয়ে দিবে। কোন কোন দেশ আছে 95% বেশি তারা স্টুডেন্ট ভিসা তারা আপনার অ্যাপ্রুভ করে। কাহিনী কি? আপনি বলবেন তারা জ্ঞান বিজ্ঞানকে অনেক অ্যাপ্রিসিয়েট করে, তারা এই দেশ থেকে, তারা এই দেশের ছেলেরা ওখানে জ্ঞান বিজ্ঞান অর্জন করতে যাবে, পড়ালেখা করতে যাবে, অ্যাপ্রিসিয়েট করে। বাস্তবতা কি আসলে তাই? তাদের তো বিশাল বড় জেনারেশন গ্যাপ তৈরি হয়ে যাচ্ছে। তাদের বিবাহ বহির্ভূত সম্পর্ককে তারা স্বাভাবিক করার ফলে তাদের দেশে প্রণোদনা দিয়ে, পৃথিবীর এমন একটা উন্নত দেশ হয়তো আমরা খুঁজে বের করতে পারবো না যেই দেশ সন্তান জন্ম দেওয়ার জন্য প্রণোদনা দেয় না। একটা দেশও উন্নত এরকম পাওয়া আমার মনে হয় অলমোস্ট অসম্ভব। কেন? টাকা দিচ্ছে, পয়সা দিচ্ছে, মান্থলি বাধা দিচ্ছে, এটা দিচ্ছে সেটা দিচ্ছে, কিন্তু সন্তান জন্মের হার বাড়ছে না। ওই যে মানুষের টেন্ডেন্সি নষ্ট হয়ে গেছে, যার ফলশ্রুতিতে আপনার দেখা যাচ্ছে যে খুব ভয়াবহ একটা জায়গায় তারা চলে আসছে। আমরা কিন্তু সেই ক্রাইসিসে নাই, তারা যে ক্রাইসিসে আছে। তো এই যে ব্যাপারটা, এই জায়গাগুলো আমাদেরকে নতুন করে ভাবতে শেখায় যে কালচারালি আল্লাহ তাআলা আমাদেরকে অনেক ভালো জায়গা রেখেছে।